নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল অনেক তামঝামের পর শেষ পর্যন্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পল টেস্টিং করা হয়েছে। কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্টিং করার পরও যে ফাইনালি তাতে কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে বা যেটার জন্য এই টেস্টিংটা করা হচ্ছে অর্থাৎ সেই অডিও ক্লিপিংয়ের সঙ্গে এই ভয়েস স্যাম্পল টেস্টিং ম্যাচ হবে, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। কেননা কাল থেকেই দেখছিলাম অনেকেই কমেন্টে লিখছেন যে এই গলাটা কি বদলে দেওয়া হয়নি, সে যদি বিকৃত গলায় কিছু বলে, অনেক প্রশ্ন রয়েছে এখানে। কিন্তু যদি ফাইনালি না মেলে তাহলে কি হবে? আজকে শুভেন্দু অধিকারী এই নিয়ে একটা বক্তব্য রেখেছেন, অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্সে ছিলেন এবং সেখানে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন। কী ইঙ্গিত দিয়েছেন? আগে শুভেন্দু অধিকারী সেই কথাটা আপনাদের শোনায়। আজকে ছোট আঙারিয়ায়, পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ছোট আঙারিয়ায় তিনি গিয়েছিলেন। জানেন সেখানে যে বাম আমলে একটা গণহত্যার অভিযোগ সেখানে ওঠে এবং তারই বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি একটি সমাবেশের আয়োজন করে। তিল ধারণের জায়গা ছিল না, যে জায়গাটায় করা হয়েছিল তিল ধারণের জায়গা ছিল না। ফলে যারা বলেন যে বিজেপিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের সংগঠন নেই, এবং যারা এসেছিলেন তারা কিন্তু সব স্থানীয় মানুষ। আপনারা দেখুন সেখানেই সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি কি বলেছেন সেটা আগে শুনিয়ে নিই, সেটা কিন্তু মারাত্মক। তারপর আসছি তার ব্যাখ্যাটাই, বা এই কাকুর ভয়েস স্যাম্পল নিয়েও যেটা ব্যাপার হয়েছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনায়। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায়, এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপ্টেড আইএস অফিসার। গোটা ব্যবস্থাটার জন্য মমতা ব্যানার্জি চাই। সলিউশন একটাই, যেটা আমি এবং মনিকারের ভোটাররা করেছে, সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে, আপনাকে করতে হবে, অন্যদের। কালীঘাটের কাকুর জন্য এত দরদ কিসের? এসএসকেএম এর কেন রিস্ক নিচ্ছে স্বাস্থ্যমন্ত্রী? কালীঘাটের কাকুর পক্ষ থেকে তিনি জানালেন আমার কথা না শুনেই এই নির্দেশ দিয়ে দিলেন অমৃতা সিনহা। কালীঘাটের কাকুর জন্য কালীঘাটের কাকুর জন্য এত দরদ কেন এসএসকেএম এর? কোথায় কি রহস্য লুকিয়ে? মুখ্যমন্ত্রী কেন এত কালীঘাটের কাকুর সঙ্গে কমিশন মিলে যাবে? পিসির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং ভাইপোর যে কোম্পানি লিপস এন্ড বাউন্স, তার তিনি ছিলেন সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং লিপস এন্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7,56,00,000 টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। এবং লিপস এন্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তিনি মানে মমতা ব্যানার্জি। এবং লিপস এন্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রীর গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের বাঁচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই শেষ চেষ্টা দিয়ে, বালির বাঁধ দিয়ে এই দুর্নীতির যে আতঙ্ক সমুদ্র, তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে, জনগণ এটা আশা না। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য? আমি তো বলবো, তো ভয়ঙ্কর কথা বলছেন। একদম মুখ্যমন্ত্রীর নাম করে, তার পরিবারের নাম করে যেভাবে তিনি চোর শব্দটি ব্যবহার করলেন, আমার তো মনে হয় ইমিডিয়েটলি তার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত মুখ্যমন্ত্রীর পরিবারের বা মুখ্যমন্ত্রী নিজের। এরপরও কেন করছেন না? এই ধরনের করে তিনি বলছেন। আসলে কালকের ব্যাপারটা নিয়ে অনেকেরই যেটা কনফিউশন রয়েছে, অনেকেই যেটা কমেন্ট করছিলেন যে এত কিছুর পর শেষ রক্ষা হবে তো, কিন্তু সেই শেষ রক্ষাটা হওয়ার আগে আর একটা ব্যাপার হয়েছে। গত রাত্রেই কেন এত তড়িৎ গতিতে ব্যাপারটা হলো সেইটা একটু খোঁজখবর করার চেষ্টা করছিলাম। যথারীতি কালকে বললাম যে ইন ক্যামেরা বলে যে সিস্টেমটা আছে আদালতের, সেইখানে সেই বিষয়ে শুনানিটা হয়েছে। ফলে বাইরের কেউ, যারা সংশ্লিষ্ট আইনজীবী
তারা, যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা, এবং যাদেরকে আদালত নির্দেশ দিয়েছে তারা, তার বাইরে কেউ কিন্তু এই মামলায় সেদিনকে ওই এজলাসে থাকতে পারবে না। এবং যদি কেউ কোনোভাবে সেই খবর জেনেও যায় সেটা কিন্তু বাইরে বলতে পারবে না, গোপনীয়তাটা রক্ষা করা হচ্ছিল। এবার যেটা জানা গেল যে আজকে কিন্তু শেষ পর্যন্ত সেই মামলার যে রায়, কালকে যে অবজারভেশন যে রায় দিয়েছিলেন 5 পাতার জাস্টিস অমৃতা সিনহা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে পোর্টাল আছে সেখানে আপলোড করা হয়েছে। এবং সেই 5 পাতার রায়টি হচ্ছে মারাত্মক। মানে অনেকেই প্রশ্ন করছিলেন যে হঠাৎ করে মধ্যরাত্রে সন্ধ্যে থেকে এরকম করে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল কেন, বা আমরাও যেটা খবর দিচ্ছিলাম যে ওই শুনানির পরেই ইডির একটা রুদ্ধদ্বার বৈঠক ইডির নিজের অফিসিয়ালদের মধ্যে হয়েছে কেন। সেখানে পরিষ্কার করে লেখা আছে একদম নির্দেশ দিয়ে যে ইডিকে সেই রাত্রের মধ্যেই, মানে গতকাল রাত্রের মধ্যেই কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে হবে, সেই নমুনা তাদেরকে সংগ্রহ করিয়ে নিতে হবে। এবং সেটাকে ইডি জয়েন্ট ডিরেক্টরকে এই জন্যই তিনি থাকতে বলেছিলেন, সেখানে নির্দেশিকাটা স্পষ্ট করে তার জন্য ছিল। এর পাশাপাশি এসএসকেএমের যিনি ওই মানে প্রধান, সোজা কথায় যিনি পারমিশনটা দেবেন এই পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য, তাকেও কিন্তু ওই অর্ডারে একদম নির্দেশিকা দেওয়া ছিল যে আপনি কিন্তু এর বাধা সৃষ্টি করতে পারবেন না, এটাতে আপনাকে সাহায্য করতে হবে। এর পাশাপাশি যে ফরেন্সিক ল্যাবটা ছিল, সেই ফরেন্সিক ল্যাবেরও একজন আধিকারিককে সেখানে থাকতে হবে, একজন টেকনিশিয়ানকে সেখানে থাকতে হবে, সেই নির্দেশ দেওয়া ছিল। এবং ওই রায়ের কপিতে স্পষ্টভাবে এটা লেখা ছিল, যদি কোনোভাবে কেউ এটা ফেল করে বা এটা আটকাবার চেষ্টা করে, তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ে পড়বে সংশ্লিষ্ট ব্যক্তি, এবং সেই ক্ষেত্রে আদালতের সামনে এসে কিন্তু তার বিচার শুরু হয়ে যাবে, এবং তার জন্য যা কনসিকুয়েন্সেস আছে সেটা ফেস করতে হবে। এবং লাস্টে একদম সেখানে লেখা আছে যে তদন্ত এই প্রক্রিয়াটায়, এই ভয়েস স্যাম্পল টেস্টিং নেওয়ার প্রক্রিয়াটার মধ্যেই কিন্তু আটকে আছে, ফলে এটাকে করাটা অত্যন্ত জরুরি তদন্তের গতি আনতে এবং তদন্তটাকে সঠিকভাবে আগে নিয়ে যেতে। ফলে একদম টেকনিক্যালি একটা নিখুঁত রায় কিন্তু তিনি দিয়ে রেখেছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, এটা যে এক্সিকিউট ঠিকঠাক হচ্ছে সেটার জন্যই কিনা জানা নেই, কিন্তু জাস্টিস অমৃতা সিনহা কালকে কোর্ট শেষ হওয়ার পরেই বাড়ি যাননি। তিনি বাড়ি গেছেন প্রায় 9টা, সোয়া 9টা নাগাদ তিনি কোর্ট থেকে বেরিয়েছেন। অর্থাৎ যে সময়টাতে আমরা দেখলাম যে টিভির পর্দাতেও চলে এলো বা বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করলো যে প্রথমে সেখানে 5G অ্যাম্বুলেন্সটা ঢুকে গেছে, তারপর সেখানে সিআরপিএফ ঢুকেছে, ইডিকে কল করা হচ্ছে, ইডির আয়ও ঢুকে গেছেন, এবং তারপর সেটা মোটামুটি তখন 8টা নাগাদ ব্যাপারটা হয়েছে। এবং তারপর আমরা দেখলাম ফাইনালি যে তাকে বার করে নিয়ে আসার প্রসিকিউর চলছে। এবং সেখানে একটা আপনাদের মাথায় থাকবে যে একদম বেরোবার আগে একটা শুনেছিলাম যে এসএসকেএমের তরফ থেকে বাধা আসছে, এবং সেখানে ইডির ডিরেক্টর গিয়ে সরাসরি 1:1 কথা বলেন, এবং তারপরেই কিন্তু আর কোনো বাধা নেই। খুব সম্ভবত এই রায়ের কপিটা নিয়েই কথা হয় যে এটা কিন্তু আদালতের নির্দেশ আছে, এবার যদি আপনি আটকান আমি আদালতকে জানাবো, আদালত যা করার আপনাকে করবে, তারপরেই ছেড়ে দেন। এবং তারপরেই যখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে এখানে আর আটকানো যাবে না, নিয়ে যাওয়া যাবে, এবং তাকে বার করে নিয়ে আসার প্রসিডিং শুরু হয় 9টা নাগাদ, তারপরেই খুব সম্ভবত জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু আদালত ছাড়েন। ফলে তিনি শুধুমাত্র এটাকে কোর্ট মনিটর তদন্তই করছেন না, সেখানে যে যদি কোনো বাধা সৃষ্টি হয় সেটাকে সাহায্য করার জন্য, সেই বাধা কাটানোর জন্য তিনি কিন্তু সর্বতোভাবে আছেন। এবং জাস্টিস সিনহার এই পদক্ষেপের ফলেই কিন্তু আশা বাড়ছে যে দুর্নীতিবাজরা কিন্তু এত সহজে ছাড় পাবে না, দুর্নীতিবাজদের জেলে যেতেই হবে, তাদের শেষ করে ছাড়বেন জাস্টিস অমৃতা সিনহা। অবশ্যই আইনি পথে, আইনের যে জায়গাটা রয়েছে সেই তার বাইরে গিয়ে তো তিনি কিছু বেআইনি কাজ করবেন না, কিন্তু সেই আইনের মধ্যে থেকেই তিনি করবেন। এবং তার উপর যে বাংলার মানুষের আস্থাটা আছে, এবং যেভাবে তার হাতটা বাঁধার চেষ্টা করা হয়েছে, তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, এখন সেই জায়গা থেকে কোনো মতেই তিনি আর পিছিয়ে আসবেন না। এবার যারা প্রশ্নটা করছিলেন যে ভয়েস স্যাম্পল টেস্টিং তো হলো, কিন্তু মিলবে কি? দেখুন, আপনারা ইতিমধ্যেই এই নিয়ে বহু সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে বা সংবাদপত্র বেরিয়েছে, আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে এই ভয়েস স্যাম্পল টেস্টিংকে আলাদা করা কিন্তু এতটাও সোজা জিনিস হবে না। কেননা প্রথমত যে যদি গলাটা চেঞ্জ করতে হয়, যেটা বলছিলাম, মানুষের জীবনে 4টে জিনিস আছে যেখানে চেঞ্জ করা যায় না। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা হচ্ছে চোখের রেটিনা, আর একটা হচ্ছে গলার স্বর। এবার ডিএনএ তো চেঞ্জ করার কোনো রকম কোনো ব্যাপার নেই, ফিঙ্গারপ্রিন্ট আপনার আঙুলটাকে চেঁচে বাদ দিয়ে দিতে হবে তবেই হবে। রেটিনা, কারো চোখ যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে তো সেই রেটিনাটা যাবে। গলার স্বরও চেঞ্জ হতে পারে,
গলার স্বর চেঞ্জ হতে পারে, মানে সেখানে যদি অপারেশন করা হয় তাহলে চেঞ্জ করা হবে। যদি ক্যান্সার জাতীয় কোনো রোগ হয় তখন গলা দিয়ে অনেক সময় কণ্ঠ বেরোয় না বা সেটা খারাপ হয়ে যায়। এমনকি অত দূরে যাওয়ারও দরকার নেই, যদি কখনো সর্দি কাশি হয় তখনও কিন্তু আমাদের গলা চেঞ্জ হয়ে যায়। তো এবার যদি সেই চেঞ্জটা দেখা যায়, এখানে যে অডিও ক্লিপটা রয়েছে সেই অডিও ক্লিপটার সঙ্গে তো এখানে ম্যাপিং করছে যে সফটওয়্যারটার মাধ্যমে হচ্ছে, সেখানে যদি চেঞ্জ হয় সেই চেঞ্জটা কিন্তু ওখানেই ধরা পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু তখন ফার্দার মেডিকেল টেস্টের দেখা হবে যে সত্যিই সর্দি কাশি জাতীয় বা ক্যান্সার জাতীয় কোনো কিছু হয়েছে কিনা, বা যদি কৃত্রিমভাবে চেঞ্জ করানোর চেষ্টা হয় যে গলায় অপারেশন হয়েছে সেই অপারেশনের জন্য এটা কোনো রকম চেঞ্জ হচ্ছে কিনা, সেইটা কিন্তু সেখানে ধরা পড়বে। এবার আরেকটা প্রশ্ন অনেকেই করছিলেন যে যদি সেখানে গলাটা কৃত্রিমভাবে, মানে অনেকে আবার উদাহরণ দিচ্ছিলেন বাংলা সিনেমার প্রাক্তন একজন জনপ্রিয় অভিনেতা নবদ্বীপ হালদারের মতো গলা করে তিনি কথা বলেন, তাহলে কিভাবে ধরবেন? দেখুন, প্রত্যেকের কথা বলার একটা নির্দিষ্ট তরিকা আছে, একটা স্টাইল আছে। কোনো কথা বলার সময় পজ নেয়, কোনোটা একটু জোরে বলে, কোনোটা একটু আস্তে বলে। তো এই যে জায়গাটা রয়েছে এটা খুব একটা চেঞ্জ করার জায়গা থাকে না, এবং বিশেষ করে যখন স্বরবর্ণ আমরা ব্যবহার করি সেই স্বরবর্ণগুলোর ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ডিফারেন্ট। এবং এই যে তাকে বলানো হয়েছে 3টে লাইন, এবং সেখানে একটি লাইন খুব গুরুত্বপূর্ণ, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। তো এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে তাকে বলানো হয়েছে, অন্তত 15 রকমভাবে তাকে বলানো হয়েছে। কখনো হেসে হেসে, কখনো স্মিত হেসে, কখনো রেগে গিয়ে, কখনো চিৎকার করে, কখনো নর্মাল টোনে, তাকে বিভিন্নভাবে বলা হয়েছে। এবার কেউ যদি গলাটাকে বিকৃত করতে চায় এতগুলো অ্যাঙ্গেলে করতে পারবে না। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু আশা বাড়ছে। এবং সবথেকে বড় কথা, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা আজকে শোনালাম এই কারণেই, প্রথমত তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে এই কালীঘাটের কাকুর চ্যাপ্টার ক্লোজ, যেটা জাস্টিস সিনহাও মনে করছিলেন তদন্তের ক্ষেত্রে এটা একটা বড় বাধা আছে, সেই জন্য নিজে দায়িত্ব নিয়ে রুদ্ধদ্বার এরকম একটা সেশন করে কিন্তু তিনি সেটাকে এক্সিকিউট করালেন, এবং তার ফলে 4.5 মাসের বা 4 মাসের যে বাধাটা ছিল সেটা কিন্তু তিনি অক্লেশে উড়িয়ে দিলেন। তিনি যে এই ব্যাপারটাকে কতখানি স্থিতভাবে দেখছেন সেটা একটা আশার জায়গা রয়েছে। এবং শুভেন্দু অধিকারীও কিন্তু সে একই ইঙ্গিত দিলেন যে কালীঘাটের কাকুর চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ, তার যে ভয়েস স্যাম্পলিং করার ছিল ব্যাস সেটা ডান। এবার তিনি এইটার প্রসঙ্গে বললেন যে কালীঘাটের কাকুকে এবার সবাই তো বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে, হাইকোর্টও সেটা রিয়েলাইজ করছে যে একটা লোক যার কোনো রকম অসুস্থতা নেই, যদি অসুস্থতা থাকতো তাহলে কালকে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিং দিতে পারতো। এবার আপনারা বলবেন কালকে সন্ধ্যেবেলাতেই ঠিক হয়েছে, সন্ধ্যেবেলায় ঠিক হয়েছে তো জেলবন্দি আসামি, তাকে জেল হাসপাতালে পাঠায়নি কেন? তাকে কেন ইডিকে ইনফর্ম করেনি, কোর্টকে ইনফর্ম করেনি যে হ্যাঁ এবারে টেস্টিং দেওয়ার জন্য তৈরি আছে? তাহলে এই ব্যাপারটাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কালীঘাটের কাকুর কিচ্ছু হয়নি, সুজয় কৃষ্ণ ভদ্রের কিচ্ছু হয়নি, তাকে জোর করে লুকিয়ে রাখা হয়েছিল। এবং সেই জায়গাতে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি আঙুল তুললেন লিপস অ্যান্ড বাউন্সের দিকে এবং ব্যানার্জি পরিবারের দিকে, এবং সেখানে তিনি বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করলেন। এখন শুভেন্দু অধিকারীর এই জিনিস যদি সত্যি হয় তাহলে তো বলতেই হচ্ছে যে সামনে কিন্তু রাজ্য রাজনীতিতে শাসক দলের জন্য ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আর শুভেন্দু অধিকারীর এই কথার মধ্যে যদি সত্যতা না থাকে তাহলে অবশ্যই আমরা আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাবো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করছে মুখ্যমন্ত্রীর পরিবার বা স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং সেখানে আইনি লড়াই বা আইনি পদক্ষেপ আমরা অবশ্যই দেখতে পাবো। আর যদি সেইটা না দেখতে পায় তাহলে কিন্তু বাংলার মানুষ ধরে নেবে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটাই সঠিক। তো বন্ধুরা, এই ছিল ভয়েস স্যাম্পল নিয়ে ব্যাপার। শুভেন্দু অধিকারী আজকে অনেক বিস্ফোরক কথাবার্তা বললেন, এবং জাস্টিস অমৃতা সিনহাও কীভাবে কালকে পুরো ব্যাপারটা এক্সিকিউট করালেন সেটা আপনারা শুনলেন। এখন এই ব্যাপার নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।